ভালোবাসা মানুষকে কাঁদায়, আবার সেই ভালোবাসাই মানুষকে অনুপ্রেরণা যোগায় জীবনের সফলতার দিকে অগ্রসর হতে। আসলে ভালোবাসা এমন যে আপনাকে অনুভূতি কি জিনিস সেটা বুঝিয়ে দেবে, সেটা হোক হাসি আনন্দ কিংবা দুঃখ কষ্ট। প্রেম যদি হয় ভাষারই প্রয়োজন, তাহলে কি নীরব লোকে আর প্রেমে পড়তো? জেলখানা এবং ভালোবাসার মধ্যে মিল কি জানেন? সেটা হলো একবার আটকে গেলে কোনোভাবেই সহজে আর মুক্তি মেলে না। আজকে আমরা এমন একটা কোরিয়ান রোমান্টিক মুভি দেখতে চলেছি, যেই মুভিটা এক কথায় অসাধারণ। এই মুভির শুরুতেই দেখবেন প্রথম দেখাই প্রেম আমাদের হিরো এবং হিরোইনের, কিন্তু বলতে পারে না একজন অন্যজনকে একটা বিশেষ কারণে। কিন্তু সেই কারণটা কি, এটা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতেই দেখানো হয় একজন প্রডিউসার তার সিনেমার জন্য গান রেকর্ড করছিল, কিন্তু গানটির কথা এবং লিরিক্স গুলো ভালো না হওয়ার কারণে সেই সিঙ্গারটি সেইখান থেকে গান না গেয়েই চলে যায়। সেইখানের মধ্যে সেই প্রডিউসার তাকে অনেক রিকোয়েস্ট করছিল, তখনই সেই গাড়ির ড্রাইভার সেইখানের মধ্যে একটা গান প্লে করে। সেই গানটা লিরিক এতটাই ভালো ছিল যে প্রডিউসার তখনই সিদ্ধান্ত নেয় যে তার সিনেমার গানটা ওই লেখককে দিয়েই লেখাবে। তারা তখন ওই লেখকের খোঁজে বেরিয়ে পড়ে। তখন তারা একজন ব্যক্তির কাছে জানতে পারে যে এই গানটা ক্রিম নামে একটা মেয়ে লিখেছে, কিন্তু মেয়েটা এখন আর বেঁচে নেই। আর এইসব শুনে প্রডিউসার তার কাছে পুরো কাহিনীটা শুনতে চায়। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে একটা ছেলে স্কুলের মাঠে দৌড়াচ্ছিল, আর মাঠের পাশে একটা মেয়ে সিগারেট স্মোক করছিল। আর ছেলেটি যখন বেঞ্চে শুয়ে রেস্ট করছিল, তখন সেই মেয়েটি এসে সেই ছেলেটাকে ডাকে। ছেলেটা মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়, মেয়েটি তার নাম জানলো কিভাবে। আর তখনই সেই দিকে স্কুলের সুপারভাইজার আসছিল, আর সেই সুপারভাইজারকে আসতে দেখে মেয়েটি তার সিগারেটটি ওই ছেলের মুখে দিয়ে সেইখান থেকে পালিয়ে যায়, এবং ছেলেটা সুপারভাইজারের হাতে ধরা খেয়ে সেইখানে পানিশমেন্টের শিকার হয়। আর এই কাহিনীর পর মেয়েটি তার বাসায় এসে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা দুইজন একসাথে থাকা শুরু করেছে। তারা দুইজন ঠিক করে যে তারা দুইজন একে অপরের নাম ঠিক করবে। মেয়েটি ছিল খুবই সুইট এবং ঠান্ডা স্বভাবের, ঠিক আইসক্রিমের মতো। এজন্য ছেলেটা তার নাম রাখে ক্রিম, এবং ক্রিম ছেলেটার নাম রাখে কে। তাদের দুইজনের সেইখানের মধ্যে অনেক মিল ছিল। তারা দুইজন বৃষ্টির মধ্যে গান শুনতে, নুডলস খেতে এবং ঘুরতে ভালোবাসতো, এবং তারা ছিল সেম এজের, এবং তারা দুজনেই অনাথ ছিল, মানে তাদের পরিবার ছিল না। তারা দুইজন বেস্ট ফ্রেন্ড হলেও কে ক্রিমকে প্রচন্ড রকমের ভালোবাসতো, কিন্তু সে কখনো বলতে পারেনি যে সে ক্রিমকে কতটা ভালোবাসে। সেটা কি কারণে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর তারা দুইজন একই সাথে একটা রেকর্ডিং স্টুডিওতে কাজ করত, যেখানে রেডিওর প্রোগ্রাম এবং গান রেকর্ড করা হতো। কে ছিল একজন আরজে, এবং ক্রিম একজন লেডি সেক্স ছিল, মানে সে সেইখানে গান লিখতো। আর একদিন সেইখানে এক প্রডিউসারের সাথে ক্রিমের অনেক ঝগড়া হয়। এজন্য ক্রিম বাড়ি ফিরে সেইখানে প্রচুর কান্না করছিল। কে বাড়ি ফিরে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ক্রিম বলে যে সেই প্রডিউসার তার লেখা গান রিজেক্ট করেছে এবং তাকে প্রচুর পরিমাণে অপমান করেছে। ক্রিম তার রেকর্ডার অন করে সেইখানের মধ্যে কে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যদি আবার জন্মগ্রহণ করার সুযোগ পাও তাহলে তুমি কি হতে চাইবে? কে বলে একটি চশমা, একটি আংটি অথবা একটি ডায়েরি হতে চাই, যাতে তুমি চাইলে আমাকে কিনে নিয়ে আসতে পারো। এরপর রাত্রেবেলা ডিনারের সময় ক্রিম কে আবার জিজ্ঞেস করে, ধরো আমি একটা চার্চের ফাদার, তুমি তোমার সব থেকে ডার্ক সিগারেটটা আমার সাথে কনভিন্স করো, তাহলে তুমি কি বলতে? তখন কে বলে, তাহলে বলতাম আই লাইক ইউ। কিন্তু এটা শুনে ক্রিম একটু অবাক হয় না, কারণ তারা আগে থেকে একে অপরকে পছন্দ করত। ক্রিম তখন আবার বলে, তোমার কি কোনো উইশ আছে যেটা তুমি তোমার লাইফে অবশ্যই করতে চাও? তখন কে বলে, হ্যাঁ, তোমার খাওয়া শেষ করো। এরপর ক্রিম খাওয়া শেষ করে তারপর জিজ্ঞেস করে, তারপর? তখন কে বলে, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। ক্রিম তখন বলে, আমি তোমাকে বিয়ে করব। তখন কে বলে যে বিয়ে করার মতো ভালো ছেলে আমি নই। এরপর স্টুডিওতে তারা একে অপরের সাথে সেইখানে দুষ্টুমি করছিল। তখন কেউ একজন কম্পিউটারে টাইপ করছিল, আই ওয়াজ ব্রোন টু লাভ ইউ, হ্যাভ এ সেন্ট মি টু লাভ ইউ, অর্থাৎ আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি। পরের সিনে ক্রিম তাদের স্টুডিওর কফি মেশিন থেকে কফি নিতে যায়, কিন্তু সেইখানের মধ্যে সে কোনো খালি কাপ দেখতে পায় না, এবং পাশে একজন লোক বসেছিল যে কিনা একজন ডক্টর। তিনি একটা রেডিও শো হোস্ট করার জন্য তাদের স্টুডিওতে এসেছিলেন। ক্রিম ওই লোকটির কাছ থেকে তার খালি কাপটি নিয়ে নেয়। সে ওই কাপে কফি নেয় এবং সে খেয়ে বলে যে আমি তোমার কাপে কফি খেয়েছি, এটা তো একটা কিসের মতো হয়ে গেল। ডক্টর তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর দিন ক্রিম সেই ডক্টরের চেম্বারে যায়। সেই ডক্টর ছিল একজন ডেন্টিস্ট। তার কাছে চেক আপ করিয়ে ক্রিম বলে, প্রথম দিন আমাদের কিস হয়ে গেছে, পরদিন তুমি আমার ভেতরের সবকিছুই দেখে নিলে, এরপর কি হবে কে জানে। এই বলে সেইখান থেকে ক্রিম চলে আসে। বাড়ি ফিরে সে কে বলে যে সে ডক্টরের প্রেমে পড়ে গিয়েছে, আর যেটা শুনে কে সেইখানের মধ্যে প্রচন্ড কষ্ট পায়। পরের দিন কে ওই ডক্টর সম্পর্কে রিসার্চ করে জানতে পারে যে সেই ডক্টর খুবই ভালো একটা ফ্যামিলির এবং তার কোনো রোগ নেই, কিন্তু কিছুদিন আগেই তার বিয়ে
বিয়ে ঠিক হয়েছে এবং তার ফিয়ন্সি আছে। এরপর ক্রিম সেই ডক্টরকে ড্রিঙ্কের জন্য ইনভাইট করে আনে। ডক্টর তখন বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ক্রিম ডক্টরের কোনো কথায় কান না দিয়ে তার এঙ্গেজমেন্ট ড্রিঙ্কটা নিয়ে নেয়। এরপর রাত্রেবেলা কে ক্রিমের কাছে এসে শুয়ে পড়ে। কে তখন বলে যে তুমি কেন ডক্টরকে এত পছন্দ করো? তখন ক্রিম তাকে বলে যে তাকে আমার খুব ভালো লাগে। এরপর ক্রিম ঘুমিয়ে গেলে কে তার গায়ে চাদর টেনে দিয়ে সেইখান থেকে চলে যায়। এরপর দিন সকালে কে ক্রিমের জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু ক্রিম সেটা না খেয়েই চলে যায় ডক্টরের সাথে দেখা করার জন্য। তখন সে তার মোবাইল ফোনটা ভুলে বাসায় রেখে যায়, আর তখনই ডক্টর ফোন করে জানায় যে সে আজকে দেখা করতে পারবে না। কে ডক্টরের কাছ থেকে তাদের আজকে ডেট করার জায়গাটা জেনে নিয়ে সে সেইখানের মধ্যে চলে যায়। সে তখন ক্রিমকে দেখতে পায়। তখন সে ক্রিমকে বলে যে ডক্টর আজকে আসতে পারবে না। এরপর তারা দুইজন সেইখানের মধ্যেই লাঞ্চ করে। এর পরের দিন দেখা যায় কে ডক্টরের ফিয়ন্সির ব্যাপারে জানার চেষ্টা করছে। কে চাইছিল সেই মেয়েটির কোনো উইক পয়েন্ট বের করেই ডক্টর এবং সেই মেয়েটির বিয়েটা ভেঙে দিবে, যাতে করে ক্রিম ডক্টরকে বিয়ে করতে পারবে। ডক্টর এবং তার ফিয়ন্সি তারা দুইজনই ছিল একে অপরের বিপরীত টাইপের। একদিন হঠাৎ করেই কে তার স্টুডিওর ভিতরেই অজ্ঞান হয়ে যায়। ক্রিম তখন তাকে দেখতে হসপিটালে আসে। আর এইখানে আমাদের একটা বিষয় জানানো হয় যে কে আসলে ক্যান্সার ধরা পড়েছে এবং সে কিছুদিনের মাঝেই মারা যাবে, যার কারণে সে ক্রিমকে ভালোবাসে এই কথাটা তাকে বলে না। এবং সে তার ডক্টরকেও সেইখানে বারণ করে দিয়েছিল যাতে ক্রিমকে তার ক্যান্সারের ব্যাপারে কিছু না বলে। এজন্য ডক্টর ক্রিমকে বলে যে সে ক্যালসিয়ামের অভাবে সেইখানের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ক্রিম বলে যে আমরা দুইজন তো একই খাবার খাই, আমি তো কখনো ক্যালসিয়ামের অভাবে পড়ে যাই না। তখন কে ক্রিমকে বলে যে সব খাবার তো তুমি একাই খেয়ে ফেলো, এই জন্যই আমার এই অবস্থা হয়েছে। এরপর কে এবং তার একজন বন্ধু মিলে সেই ডক্টরের ফিয়ন্সির কাছে যায়। সেই মেয়েটি দুইটা রিলেশন করত। কে তার সমস্ত প্রমাণ মেয়েটিকে দেখায় এবং কে বলে যে তুমি ডক্টরের সাথে চিট করছো, এজন্য তোমার উচিত ডক্টরের সাথে ব্রেকআপ করে ফেলা। মেয়েটি সেইখানের মধ্যে রেগে গিয়ে তাদের দুজনকেই মারে। কে বন্ধু বলে তোমার কি লজ্জা লাগছে না একটা মেয়ের হাতে মেয়ার খেয়ে? তখন কে বলে যে লজ্জা লাগার মতো সময় নেই আমার হাতে, আমি খুবই কষ্টে আছি, আমার বুক ফেটে কান্না আসছে, কিন্তু আমি কান্না করতে পারছি না এবং আমি কাউকে কাঁদাতেও চাই না। আসলে আমার বাবার মতো আমারও ক্যান্সার হয়েছে। আমার বাবার মৃত্যুর 1 বছরের মাথায় আমার মাও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন আমি অনেক কেঁদেছিলাম। এরপর কে সেই ডক্টর ফিয়ন্সের কাছে তার ক্যান্সারের রিপোর্ট সহ একটা চিঠি লিখে পাঠায় যে তার ক্যান্সার হয়েছে, তাই তার এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও সে ক্রিমকে বিয়ে করতে পারবে না। সেই মেয়েটি ডক্টরের সাথে ব্রেকআপ করতে রাজি হয়। এর বিনিময় সে কে এর ফটোগ্রাফি করতে চায়, কারণ সেই মেয়েটা ছিল একজন ফটোগ্রাফার এবং শীঘ্রই মরতে যাওয়া কারো ছবি তোলা সেই মেয়েটির কাছে খুবই ইন্টারেস্টিং ছিল এবং কেউ সেই ফটোশুট করতে রাজি হয়ে যায়। রাতে তাদের স্টুডিওর সবাই সেইখানে ডিনার করতে আসে, আর সেইখানের মধ্যে সেই ডক্টরটাও ছিল। কে তখন ডক্টরকে দেখে ক্রিমকে ডক্টরের কাছে রেখে সেইখান থেকে বাসায় চলে আসে। কিছুক্ষণ পর ক্রিমও চলে এসে সে কে এর বাড়ি থেকে নুডলস খেতে শুরু করে। এরপর দিন কে ডক্টর ফিয়ন্সির কাছে ফটোগ্রাফি করতে যায়। সেই মেয়েটি কে জিজ্ঞেস করে আমি জানি তুমি মরতে চলেছো, কিন্তু তারপরেও তুমি কিভাবে পারো নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে? তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? কে তখন বলে যে ভালোবাসা হচ্ছে দাঁত ব্রাশ করার মতো, আমরা নিজেদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি, কাউকে দেখানোর জন্য করি না, তাই না? ক্রিম তখন সেই ডাক্তারকে বলে গতকাল আমি হঠাৎ করেই চলে গিয়েছিলাম, তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করেছিলে। তখন ডক্টর বলে যে আমি অপেক্ষা করিনি, কিন্তু তোমার জন্য আমি টেনশন করেছিলাম। ক্রিম তখন বলে যে এর মানে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। এরপর দেখা যায় যে ডক্টরের ফিয়ন্সি তার সাথে ব্রেকআপ করে ফেলে। এরপর রাত্রেবেলা ক্রিম এবং ডক্টর রেস্টুরেন্টে আসে। ক্রিম তখন বলে যে সে যখন ছোট ছিল তখন কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা সেইখানে মারা যায়। এরপর তার কে এর সাথে দেখা হয় এবং তারা একসাথে থাকা শুরু করে। কে কখনোই তার বাবা মার অভাব তাকে বুঝতে দেয়নি। কে প্রতিটা মুহূর্তেই তাকে আগলে রেখেছে, কিন্তু ক্রিম যখন তার সাথে লাভারের মতো আচরণ করত তখন কে সবসময় তাকে দূরে সরিয়ে দিত। এরপর দেখা যায় যে কে সবাইকে বলে যে হায়ার স্টাডি করার জন্য সে আমেরিকায় যাবে, এজন্য সে জব ছেড়ে দিয়েছে। কিন্তু সেইখানের মধ্যে তার সেই বন্ধু এইসব কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। তখন ক্রিম কের কাছে জিজ্ঞাসা করে মানুষকে কেন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়, বিয়ের আসলে অর্থটা কি? তখন কে বলে বিয়ে হচ্ছে টুথব্রাশ রাখার হোল্ডারের মতো, কারণ ব্রাশ হোল্ডারে যখন ব্রাশ রাখা হয় তখন একটি আরেকটির সাথে জুড়ে থাকে। বিয়ের বন্ধনটাও ঠিক এইরকম। কের এইসব কথাবার্তাগুলো ক্রিম সবসময় রেকর্ড করে রাখতো। এরপর কে এবং ডক্টর কথা বলছিল। এরপর ডক্টর এবং ক্রিমের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তখন কে ডক্টর বলে তোমাকে ধন্যবাদ এতদিনে ক্রিমের খেয়াল রাখার জন্য। ক্রিম তোমার সাথে তার বিয়ে শপিং করতে চাই এবং আমি তাই চাই যেটা ক্রিম চাইবে। এরপর কে এবং ক্রিম ওয়েডিং শপিং করার জন্য একটা শপে আসে। এরপর ক্রিম কে কোণের সাজে দেখে কে মুগ্ধ হয়ে যায়। তখন ক্রিম অনেক রিকোয়েস্ট করে কে একটি বড় স্যুট পরায় এবং সে দুজনেরই একটা ছবি তুলে নেয়। কে অন্য একটি ড্রেস ট্রাই করার নাম করে অন্য একটা রুমে ঢোকে। তার আর সম্ভব হয় না এই বুক পাটা আর্তনাদ চেপে রাখার। সে ট্রায়াল রুমের পিছনের দরজা দিয়ে সেইখান থেকে বেরিয়ে যায়। সে রাস্তায় এদিক ওদিক ছুটে পাগলের মতো কান্না করতে থাকে। ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দেওয়ার
কষ্ট তার আর সহ্য হচ্ছিল না। সময় যেন তার কাছে থমকে গিয়েছে। এরপর কে ডক্টরের আগের ফিয়ন্সের কাছে আসে। তখন কে বলে, আমি মরে গেলে তুমি আমার নাম করে ডক্টর এবং ক্রিমের অ্যানিভার্সারিতে ফুল বাটিও, যাতে তারা বুঝতে না পারে যে আমি আর নেই। মেয়েটি বলে, তুমি এতটাও কষ্ট ডিজার্ভ করো না, তুমি কি আসলে এইভাবেই মরতে চাও? কে বলে, না তো, আমি এইভাবে মরতে চাই না, আমি আসলে বাঁচতে চাই। ক্রিম যাকে বিয়ে করবে আমি সেই ছেলেটা হতে চাই, কিন্তু এগুলো এখন শুধুই দিবা স্বপ্ন এবং আমি এই সকল স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। এরপর কে বাড়ি ফিরে ক্রিমের রুমের সামনে বসে থাকে। তারা দুজনে সেইখানের মধ্যে খুবই মন খারাপ করেছিল। কে তাকে টেক্সট করে বলে যে গুড নাইট এবং সুইট ড্রিম। এরপর ক্রিম এসে তাকে খেতে দেয়। কে তখন তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ক্রিম সেইখানে কোনো কথা বলে না। ক্রিম তখন টেক্সট করে বলে যে আমি কোনো কথা বলতে চাই না। কে তখন বলে যে আই এম সরি সবকিছুর জন্য। এরপর কে টাইপ করে আই লাভ ইউ, তারপর সেইটাকে কেটে দিয়ে সে আই লাইক ইউ লিখে পাঠায়। কে রিপ্লাই করে বলে আমিও। ক্রিম তার বাটি থেকে কিছু খাবার কে এর বাটিতে তুলে দেয়। এর থেকে আমরা বুঝতে পারি যে তারা একজন আরেকজনকে কতটা কেয়ার করে। এরপর বিয়ের দিন কে ক্রিমের হাত ধরে ডক্টরের হাতে তুলে দেয় এবং সেই দিনই তাদের বিয়ে হয়ে যায়। এবং এইখান থেকে এই গল্পটা রিয়েল টাইমে চলে আসে, যেখানে একজন লোক এই পুরো কাহিনীটা সেই প্রডিউসার এবং গায়ককে বলছিল। এই কাহিনীটা শুনে তারা সকলে সেইখানে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে মুভিটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে আসে। পুরো গল্পটা এবার ক্রিমের সাইড থেকে শুরু হয়। যখন কে এবং ক্রিম একসাথে থাকতো তখন একদিন ক্রিম তার গান লেখার কাজে কনসেন্ট্রেট করতে পারছিল না। তখন তার মনে পড়ে কে তাকে বলেছিল যে কাজে ফোকাস বাড়ানোর জন্য সে মেডিসিন নিয়ে থাকে। এজন্য ক্রিম সেইখান থেকে একটা ওষুধ খেয়ে নেয়। এরপর খাওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর সে তখনই হসপিটালে চলে আসে। তখন ডক্টর তাকে বলে যে সে যে ওষুধটা খেয়েছে সেইটা আসলে ক্যান্সারের রোগীদের জন্য। আর এই কথাটা শুনে ক্রিমের চারিদিকে অন্ধকার হয়ে আসে এবং সে তার বাবা মাকে দেখতে পায়, যারা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন তাদের গাড়িতে সে কে দেখতে পায়। কে তার বাবা মার গাড়িতে করে তার কাছ থেকে দূরে চলে যায়। এরপর সেই সিনটা দেখানো হয় যেখানে ক্রিম বলেছিল তার গান রিজেক্ট করে দেওয়ার জন্য সে কান্না করছে। আসলে সে সেই দিন ডক্টরের কাছ থেকে ক্যান্সারের ওষুধটা সম্পর্কে জানতে পারে যে সে তার ভালোবাসার মানুষটাকে হারাতে চলেছে। ক্রিম বলে, যেদিন কে এর মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সেই দিন প্রথমবার আমি কে দেখতে পাই, যে সেদিন 3 ঘন্টা ধরে জানালার পাশে বসে কেঁদেছিল, যা দেখে মনে হচ্ছিল সে আমার থেকে অনেক বেশি একা। এবং আমরা দর্শকরা বুঝতে পারি যে এই জন্যই তারা দুইজন একসাথে থাকতে শুরু করেছিল। এরপর সেই দিনের ঘটনা দেখানো হয়, যেদিন ক্রিম কের কাছ থেকে তার উইশ সম্পর্কে জানতে চেয়েছিল। যেদিন কে বলেছিল যে ভালো একটি ছেলে দেখে সে যেন বিয়ে করে নেয়। ক্রিম তখন মনে মনে বলছিল আমি তো ভালো ছেলেটা খুঁজে নিয়েছি, কিন্তু সে আমাকে অন্য কাউকে খুঁজতে বলল, আর এটাই যদি হয় তার শেষ ইচ্ছা তাহলে আমি এটাই করব। এরপর দেখানো হয় যেদিন স্টুডিও সবাই ডিনার করতে এসেছিল এবং ডক্টরকে দেখে কে সেইখান থেকে বেরিয়ে গিয়েছিল, তখন ক্রিমও বেরিয়ে গিয়ে কে এর পিছু করছিল। তখন ক্রিম বলছিল যে কে যদি একবার পিছন ফিরে তাকায় তাহলে আমি তাকে সবকিছুই বলে দিব, কিন্তু ক্রিম বলে সে একবারও পিছনে ফিরে তাকায়নি। তারপর একদিন ডিনার করার সময় আমি তাকে বলতে চাইছিলাম তুমি আমার সুখের জন্য সবকিছু করেছো, প্লিজ তুমি শুধু মরে যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি মরে গেলে আমি তোমার কাছে চলে আসবো। এরপর ক্রিমের বিয়ের দিন কে সাথে করে শপিং করা এবং ক্রিমকে একটা নিউ কাপল যা করে সেইটা ক্রিম কে সাথে সবকিছুই করেছিল। এরপর ক্রিম বলে আমি বিয়ের আগের দিন কে সাথে কথা না বলে শুধুমাত্র টেক্সট করেছিলাম, কারণ কথা বলা শুরু করলে আমার বুক ফাটা কান্না আমি কখনোই আটকে রাখতে পারতাম না। আমি তার হাত ধরে বিয়ের মঞ্চে এসেছিলাম। আমার তো তখনই কের সাথে বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন আমার হাত অন্য আরেকজনের হাতে তুলে দিল তখন আমার পৃথিবীটা পুরো শূন্য প্রায় মনে হলো। আমি শুধুমাত্র তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এই সকল কিছু করেছিলাম। আমি তার কথাগুলো রেকর্ড করে রেখেছিলাম, কারণ আমি জানতাম সে কিছুদিনের মাঝেই মারা যাবে। এরপর এই গল্পটা এখন ডক্টরের সাইড থেকে দেখানো হয়। সেই ডক্টর আগে থেকেই ক্রিমকে অনেক বেশি পছন্দ করত। সেদিন ক্রিম কফি খেয়ে যাওয়ার পরে ক্রিমের ঠোঁটের দিক থেকেই ডক্টর কফি খেয়েছিল। যেদিন তারা বিয়ের শপিং করতে গিয়েছিল সেই দিন ডক্টর তাদেরকে দূর থেকেই দেখেছিল এবং এই ডক্টরে সেই কথাটি লিখেছিল যে আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি। এরপর এইখান থেকে এই গল্পটি রিয়েল টাইমে চলে আসে এবং ডক্টরকে দেখানো হয় সে এমন একটি জায়গায় আসে যেখানে মৃত ব্যক্তিদের স্মৃতি ধরে রাখা এবং তা সম্পূর্ণ সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। আর এইখানে সে ডক্টর কান্নায় ভেঙে পড়ে। এর কারণ হলো ক্রিমও এখন আর বেঁচে নেই। এইখানে কে এবং ক্রিমের শপিং মলে তোলা ছবিটা এবং কে সে অডিও রেকর্ডারটা রাখা ছিল। লোকটা রেকর্ডারটা প্লে করে দেয়, যেখানে শোনা যাচ্ছিল ক্রিম বলছে কে আমি তোমার কাছে আসছি, আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু সেটা আমি কখনোই বলতে পারিনি। ওপারে যখন তোমার সাথে আমার দেখা হবে তখন তুমি আমার উপর রেগে থেকো না এবং লুকিয়ে কান্নাও করো না। এপারে আমরা দুজন অনেক কেঁদেছি, ওপারে গিয়ে আর কাঁদতে চায় না।